সেনা সদরে জানাজা শেষে ৬ শান্তিরক্ষীর মরদেহ নেওয়া হচ্ছে গ্রামে। সামরিক মর্যাদায় দাফন, শশ এলাকায় শোক। নির্বাচন সামনে রেখে ৩ বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক। আইন শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস প্রতিরোধে আলোচনা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রত্যাশা জামায়াতের, হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। এবং টিএফআই সেলে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের অভিযোগ গঠন আদেশ মঙ্গলবার। বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। সুদানে জাতিসংঘ মিশনের সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন নিহত পরিবারের সদস্যরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ৬ শান্তিরক্ষীর নামাজে জানাজা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজিমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনী প্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজার আগে শহীদ শান্তিরক্ষীদের জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। কাদুগুলি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে ইউএনএফপির চিফ কমিউনিটি লিয়াজো অফিসার মিস্টার বরিস আত্মত্যাগকারী বীরদের অবদান তুলে ধরেন। We gather this morning in sorrow with heavy hearts and profound respect to honor the memory of our colleagues who fell in the line of duty. এ সময় নিহত পরিবারের স্বজনরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। মরহুম করবলার মাসুদ রানা দীর্ঘ 19 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। আমার বটগাছ ছিল কিন্তু এখনো নাই, এমন ঝড়ে ধরে চুরমার হয়ে গেল রে বাবা, আল্লাহর কাছে আমি কি কথা বলবো। আজকে নবী সাল্লাম মন্ডল, কর্পোরেশন মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে। সেখান থেকে গ্রামের উদ্দেশ্যে মরদেহ নেওয়া হয় তেজগাঁ পুরাতন বিমানবন্দরে। রাষ্ট্রীয় মর্যাদায় নিজ নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন নাটোরের বাসিন্দা কর্পোরাল মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডল, রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ডি কর্মচারী সবুজ মিয়া। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নিহত ৬ সেনা সদস্যের বাড়িতে চলছে মাতম। শেষবারের মতো সন্তানদের মরদেহ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবার, স্বজন ও এলাকাবাসী। ঢাকা থেকে হেলিকপ্টারে নিজ নিজ গ্রামে যাবে মরদেহ। পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। শান্তিরক্ষী হিসেবে দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও কফিনে মরিয়ে ফিরছেন এই বীরেরা। সেনা সদস্য যার বাড়ি হচ্ছে নাটোর লালপুরে বোয়ালিয়া গ্রামে, আমরা তার জানাজা এবং তার মৃতদেহ এই ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আসতেছেন, আমাদের সামরিক হেলিকপ্টার যোগে। আমরা তার অপেক্ষায় এখানে আছি। আমাদের যাদের পরিচিত আপনজন বা চিনি, তারা তাদের এন্ডে যতটুকু সম্ভব তার ফ্যামিলি হোক, তার ভাই, মা, বাবা যারা তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে সহযোগিতা করেন।
দর্শক, এই নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ মিয়া। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, আমরা যেমনটা শুনছিলাম, আজ 6 মরদেহ যার যার বাড়িতে যাবে। আপনি তো রাজবাড়িতে আছেন, সেখানে শহীদ শামীম রেজার দাফন ঘিরে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে বা কেমন পরিবেশ বিরাজ করছে সেখানে আমাদের জানাবেন। চাই সেটা সকাল 9:30টার সময় এই রাজবাড়ির মিনি স্টেডিয়ামে, যেটা হলো কালুখালী উপজেলায় বোয়ালিয়া ইউনিয়নের মধ্যে মিনি স্টেডিয়াম অবস্থিত, সেখানে 9:30টার মধ্যে লাশ আসার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হয়তোবা হেলিকপ্টারটি অবতরণ এই রাজবাড়িতে লাশ নিয়ে আসতে একটু সমস্যা হয়েছে। তবে সকল প্রস্তুতি সেনাবাহিনী 55 পদাতিক ডিভিশনের যে সেনা কর্মকর্তারা রাজবাড়ির মিনি স্টেডিয়ামে এসে পৌঁছাইছেন, তারা সকাল থেকে এখানে আমি দেখেছি তারা সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করেছেন, কিন্তু এই পর্যন্ত এখনোই এই হেলিকপ্টার যোগে হয়তো বা কি কারণে আসতে পারছেন না, এই বিষয়টা আমরা তার কাছে তাৎক্ষণিক সবসময় আমরা জানতে চেয়েছি যে কি কারণে, কি জন্যই আসলো এই আসতে পারে নাই। তারা আমাকে একটাই বিষয় জানিয়েছে যে হ্যাঁ, আবহাওয়ার কারণের জন্য সেই হেলিকপ্টারটি এখানে পৌঁছাতে পারে নাই। তবে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আসলে সব প্রস্তুতি তারা সম্পূর্ণ গ্রহণ করছে। গ্রহণ করার পরেও কিন্তু এই এই লাশটি এই এই রাজবাড়িতে এখনো পৌঁছায়নি। তবে যতটুকু জেনেছি 2017 সালে এই শামীম রেজা এই সেনাবাহিনীতে যোগ দেন, কিন্তু সেনাবাহিনীতে চাকরিরত অবস্থাতেই সে সুদানে এই শান্তিরক্ষা মিশনে যায়, কিন্তু গত এই মাসের 13 তারিখে এই এই সন্ত্রাসীদের হামলায় হামলায় নিহত হয়। কিন্তু নিহত হওয়ার পরে কিন্তু শোকের মাতর সৃষ্টি হয় রাজবাড়ির কালুখালী উপজেলাতে। কালুখালীর যে এই এলাকায় এই নিহতর ঘটনাকে কেন্দ্র করে পরিবার পরিজন সকলেই এই শোকের মাতম নেমে এসেছে। তবে এই এখন পর্যন্ত এই হেলিকপ্টারটি, এই লাশ বহনকারী যে হেলিকপ্টারটি এখানে সেনাবাহিনীর হেলিকপ্টারটি এখন এসে অবতরণ করে নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ এই লাশের যে প্রস্তুতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। ভোট সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন 3 বাহিনীর প্রধানরা। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। এসি সচিবের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সভায় নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো আলোচনায় থাকবে। দর্শক, এই বিষয়ে আরো জানতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর আসাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসাদ, নির্বাচন কমিশনের সঙ্গে 3 বাহিনী প্রধানের তো বৈঠক এবং আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। সবশেষ যে তথ্য সেটা হচ্ছে যে এই মাত্র কিছুক্ষণ আগে 3 বাহিনীর যে প্রধান রয়েছেন, সেনাপ্রধান ছিলেন, সেখানে নৌবাহিনী প্রধান ছিলেন, বিমানবাহিনী প্রধান ছিলেন, তাদের সঙ্গে বেলা 12টায় বৈঠকটা শুরু হয়েছিল। এবং কিছুক্ষণ আগেই আমি যখন সরাসরি যুক্ত হচ্ছি, তার কিছুক্ষণ আগে আসলে তারা নির্বাচন ভবন থেকে বৈঠক শেষ করে বের হয়ে গিয়েছেন। এবং এই বৈঠকে মূলত প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও যে 4 জন কমিশনার রয়েছেন, তারা এই বৈঠকে মূলত প্রধান নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব, তিনিও এই বৈঠকে ছিলেন। এবং জানিয়ে রাখছি যে এর আগে কিন্তু এই 3 বাহিনী প্রধানের সঙ্গে কখনোই প্রধান নির্বাচন কমিশনার এখন পর্যন্ত বৈঠক হয়নি, এটি আজকে প্রথম ছিল। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে 2 দফা যে বৈঠক হয়েছিল, সেখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আসলে 3 বাহিনী প্রধানের প্রতিনিধিরা আসলে বৈঠকে ছিলেন। এবং এরকমই একটি বৈঠক আজকেও কিন্তু বেলা 2টার পরে হবে এবং সেখানে 3 বাহিনী প্রধানের যে প্রতিনিধিরা তারা অংশগ্রহণ করবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর যে সদস্য প্রতিনিধি রয়েছেন, তারা থাকবেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা প্রধান রয়েছেন তারাও সেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। এছাড়া যে মূলত আসলে আলোচনার বিষয়বস্তু কি ছিল সেটি আসলে আমরা জানতে চেয়েছিলাম এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে আপনি জানেন যে 5ই আগস্টের পরে
যে অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র নিয়ে আসলে উদ্ধারের বিষয়ে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কাজ করা হচ্ছিল সেটির একটি আপডেট এবং পূর্ণাঙ্গ তথ্য আসলে প্রধানমন্ত্রী কমিশনের সঙ্গে তারা আলোচনা করেছেন এবং প্রয়াতের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। সেখানে আসলে সেনাবাহিনী সহ তিন বাহিনীর সদস্যরা আসলে কিভাবে ডিপ্লয় করা হবে, তাদেরকে কিভাবে মোতায়েন করা হবে, কোন অঞ্চলে আসলে কতজন তিন বাহিনী প্রধানরা যে আসলে সদস্যদেরকে মোতায়েন করবেন সেটির আসলে আজকে চূড়ান্ত একটি পর্যালোচনা হবে এবং এরপরে আসলে দুপুর 2টার পরে যে বৈঠকটি হবে আইন শৃঙ্খলা সরকারের বাহিনীর সঙ্গে, সেখানে মূলত নির্বাচনকে কেন্দ্র করে এবং গণভোটকে কেন্দ্র করে এবং আপনি জানেন কিছুদিন আগেই একজন প্রার্থী ছিলেন ওসমান হাদি, তাকে কিন্তু আসলে গুলি করে হত্যা করা হয়েছে। এটিকে কেন্দ্র করে আসলে আইন শৃঙ্খলা রক্ষার যে বাহিনীর যে তৎপরতা এবং সেটিকে আসলে জোরদার করার যে প্রস্তুতি বারবার সামনে এসেছে, সেটিও কিন্তু আজকের আলোচনায় থাকবে। আসাদ, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানা গেছে। সবশেষ এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। গেল শুক্রবার বেগম জিয়াকে বিশেষ একটি চিকিৎসা দেয়া হয় যা তিনি গ্রহণ করতে পেরেছেন বলে জানা গেছে। চিকিৎসকরা এখন আশাবাদী বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে। দর্শক, এ নিয়ে আরো জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। আমরা চলে যাচ্ছি তার কাছে। নিম্মি, খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে, জানাবেন? আপনি যেমনটি বললেন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন এবং তার স্বাস্থ্যের বিষয়ে যদি কোনো আপডেট দিতে চাই তাহলে শুরুতেই বলবো এখন পর্যন্ত এই গত শুক্রবারের পরে আর কিন্তু তার স্বাস্থ্য বিষয়ে কোনো আপডেট দলের পক্ষ থেকে কিংবা তার চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়নি। তবে শুক্রবারে তার ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো, স্থিতিশীল রয়েছে এবং নতুন যে চিকিৎসা দেওয়া হয়েছে সেটিও তিনি গ্রহণ করতে পারছেন এবং সবাই আশাবাদী যে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং তার শারীরিক অবস্থা আরও উন্নতির দিকে যাবে। এর মধ্যেই কিন্তু আরও একটি বিষয় যে তার পুত্রবধূ যিনি রয়েছেন ডক্টর জুবাইদা রহমান, তিনি কিন্তু গতকাল ফিরে গেছেন লন্ডনে এবং 25 তারিখে কিন্তু তার তারেক রহমান সহ আবারও দেশে ফেরার কথা রয়েছে এবং সার্বিক যে পরিস্থিতি বেগম জিয়ার সেটি কিন্তু তারা তদারকি করছেন এবং নজরদারিতে রেখেছেন। এবং একই সাথে আরেকটি বিষয় যদি বলি যে এর আগে গত 21 নভেম্বর যখন খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর দিবসে গিয়েছেন, তারপরেই কিন্তু তিনি আসলে শারীরিকভাবে অসুস্থ হন এবং 23 তারিখে তার ফুসফুসে এবং হৃৎপিণ্ডে সংক্রমণ হয়। সেই থেকেই কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং আজ 28 দিন হয়েছে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই যে তার এতদিনের হাসপাতালে ভর্তির যে সময়টা, তার মধ্যে তিনি এই মুহূর্তে বা এই কয়েকদিনের মধ্যে কিন্তু চিকিৎসা গ্রহণ করছেন এবং অবস্থা উন্নতি হচ্ছে। তো এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আসলে খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা নিয়ে এটাই আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। পরবর্তীতে হয়তো আরও কোনো তথ্য পেলে আমরা আপনার কাছে ফিরতে পারবো। নিমি, আপনাকে ধন্যবাদ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যাশা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ ফজর নামাজের পর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। হাদির গ্রেফতারকারীদের গ্রেফতারে সরকারের কাছে জনগণ সন্তুষ্ট নয় বলেও দাবি করেন তিনি। এ সময় খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার তাগিদও দেন শফিকুর রহমান। অপরাধীরা পার পেয়ে গেলে কারও জীবনই নিরাপদ নয় বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার 10 সেনা কর্মকর্তা ও শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেন। এর ফলে আসামিদের বিচার শুরু হবে কিনা তা জানা যাবে। দর্শক, এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মেজবা, TFI সেলে গুম নির্যাতনের মানবতা বিরোধী অপরাধ মামলায় 10 সেনা কর্মকর্তা ও শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার, সেই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে?
করেছিলাম আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 3টি বিষয় রয়েছে, ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ। ট্রাইব্যুনাল 1-এ যে বিষয় ছিল, গত 15 বছরে ক্ষমতায় টিকে থাকতে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের মোট 17 জনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল গুম এবং নির্যাতনের ঘটনায়, অর্থাৎ টিএফআই সেল, ট্রান্সপোর্ট ইন্টারোগেশন সেল। যদি আমি সহজভাবে বলি যে আয়নাঘর বা গোপন বন্দিশালা, সেই বন্দিশালায় নির্যাতনের ঘটনায় কিন্তু সেনা কর্মকর্তার অভিযুক্ত ছিলেন 10 জন। তাদেরকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের যে অভিযোগ গঠনের আদেশের দিন ছিল আজ, যেটি পিছিয়ে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামী পরশুদিন নির্ধারণ করা হয়েছে। ট্রাইব্যুনাল 1 থেকেই সিদ্ধান্ত কিছুক্ষণ আগে এসেছে। আমরা দেখেছিলাম যে সকালবেলায় এই ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা সহ সাবেক এবং বর্তমানে এই 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সবুজ রঙের একটি বিশেষ পিজন ভ্যানে, এবং তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি সেনাবাহিনী, বিজিবি সহ সাদা পোশাকে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা আমরা লক্ষ্য করছি ট্রাইব্যুনালে আশেপাশে যে এলাকা রয়েছে সেই জায়গায়। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, আজকে ট্রাইব্যুনাল 2-এ দুটি বিষয় ছিল। একটি রামপুরায় 28 জনকে হত্যার মামলায় সাবেক বিজেপি কর্মকর্তার এরদানুল সহ যে আরেকজন, মোট 2 জন অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু আজকে একটি সাক্ষ্য গ্রহণ ছিল, এবং একই সঙ্গে ট্রাইব্যুনাল 2-এ আরেকটি সাক্ষ্য গ্রহণ রয়েছে রামপুরার বিষয়ে, এবং আশুলিয়ার বিষয়ে একটি সাক্ষ্য গ্রহণ রয়েছে ট্রাইব্যুনাল 2-এ। সেটি এখনও শুরু হয়নি, তবে বিজেপি কর্মকর্তা যারা রয়েছে এরদানুল, সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আগামী মঙ্গলবারে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে সেনা কর্মকর্তা রয়েছে 10 জন, তাদের বিরুদ্ধে মঙ্গলবার আদেশ গ্রহণের দিন আসবে, অর্থাৎ এরপরেই জানা যাবে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ গঠনের দিন। এবং একই সঙ্গে তাদের যে আসামি পক্ষের আইনজীবী থেকে শুরু করে রাষ্ট্রযুক্ত আইনজীবী সবকিছুই যে প্রসিডিউরগুলো আছে সেইগুলো আগামী মঙ্গলবার নির্ধারিত হবে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। মেজবা, আপনাকে ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে শীতকালের ব্যাপ্তি ও তীব্রতা দুইই কমছে। এতে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কমে গেছে রবি শস্যের উৎপাদন। আবার শীত কুয়াশার অভাবে জমিতে সেচের চাহিদা বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচও বেড়ে গেছে। এমন অবস্থায় দিন দিনই কৃষি বিমুখ হচ্ছেন চাষিরা। সংকট উত্তরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। কৃষি সংকট নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন কামাল হোসেন। দিনের আলো ফোটার সঙ্গেই কৃষকের মাঠে ফেরা। অগ্রহায়ণ পৌষেও যে শীতের তীব্রতা আর আগের মতো নেই, কৃষকের মাঠে কাজ করার এ দৃশ্য সেটাই জানান দিচ্ছে। তাদের কারো পরনে নেই শীতের পোশাক। আগে যেভাবে শীত পড়তো, হাল বাইতাম, হাত পাগুনি কাঁপতো, টিটরি করতো, ডলনে ঠের পাতাম না, গরু খেদাইতাম, খুব টাল ধরতো। তাই সে শীত আর এখন নাই, এখন শীত খুবই কম। 5-7 বছর ধরে শীত কম। এই যে আমরা কাজ কাম করে যাই করি, এখন তো আগে তো ছাড়া বেরিয়ে যেত না, পোশাক ছাড়া বেরিয়ে যেত না, এখন তো মনে হয় পোশাক লাগে না। শীত কম হওয়ার কারণে কিছু ফসলের ফুল কম হচ্ছে, আবার কিছু ফসল দ্রুত পরিণত হওয়ার কারণে ফলন কমে যাচ্ছে। এছাড়া অনেক ফসলের আকারও ছোট হয়ে যাচ্ছে, যার পরিণতিতে কমছে উৎপাদন। সকালে যে কুয়াশাটা থাকে, কুয়াশার কারণে একটা ভিটামিন যুক্ত জিনিস কুয়াশাটা, সেটা কম হয়। এই কারণে আমাদের বেশি পানিটা একটু বেশি দেওয়া লাগে, বীজটা বেশি ব্যবহার করা লাগে। শীতকালে যদি ধরেন শীত না পড়ে, তাহলে ধরেন টমেটোর ফলন কমে আসবে। আপনার ধরেন এই যে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, এগুলোর ফলন কমে আসবে। গবেষণা বলছে পরিবেশের এই বিরূপ প্রভাবে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে সবজি, ডাল ও তেলবীজ জাতীয় শস্য। 2050 সালের মধ্যে এই শস্যগুলোর ফলন 6% কমে যাবে বলে ধারণা পরিবেশবিদদের। তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি হওয়ার ফলে শীতের পর একটা প্রভাব বিস্তার করেছে। কেমন? শীতও কমে গেছে আমাদের দেশে। শীত কমে গেলে কি হবে? যে সময় শীত হওয়ার দরকার, সেখানে যে রবি ফসল হওয়ার দরকার, সেখানে শস্য ক্ষেত্রে ফল হওয়ার দরকার, সেটা না হয়ে এখন আমাদের কৃষির যে উর্বরতা, সেই উর্বরতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে আমাদের উৎপাদন অনেক কমে গেছে। এতে আমদানি নির্ভরতা বেড়ে গিয়ে অর্থনীতির ওপর নতুন চাপ সৃষ্টি করবে বলেও মনে করেন কৃষিবিদরা। প্ল্যান সরকারকে তৈরি করে দিতে হবে, যার মাধ্যমে পণ্যের গুণাগুণ, আমরা যেটাকে বলি ভ্যালু এডিশন, এই ধরনের জিনিস যখন তৈরি হবে তখন বাংলাদেশের কৃষি আরও সমৃদ্ধ হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা জানান তারা।
শীতকালীন ফসল উৎপাদনে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে হয় অন্তত 2.5 মাস, আর এর মধ্যে তাপমাত্রা বাড়তে থাকলে হেক্টর প্রতি উৎপাদন কমে যায়। এতে করে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষক। এমন পরিস্থিতি চলতে থাকলে খুব শিগগিরই এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে, বলছেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর বক্তাবলী ফেরিঘাট এলাকায় ফেরি থেকে ট্রাক সহ 5 যানবাহন নদীতে পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ফেরিটি পারাপারের সময় কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো নদীতে ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সেনা সদরে জানাজা শেষে 6 শান্তিরক্ষীর মরদেহ নেওয়া হচ্ছে গ্রামে, সামরিক মর্যাদায় দাফন, শশ এলাকায় শোক। নির্বাচন সামনে রেখে 3 বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক, আইন শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস প্রতিরোধে আলোচনা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রত্যাশা জামাত, হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। এবং টিএফআই সেলে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 17 জনের অভিযোগ গঠন আদেশ মঙ্গলবার, বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।